উপর চাপ অব্যাহত রয়েছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী। রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানা থেকে 33টি বোমা ও 50টি দেশীয় অস্ত্র উদ্ধার। তল্লাশি শেষ হতে আরো সময় লাগবে জানালো র্যাব। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত 9, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 জনের মৃত্যু। খুলনায় যুবকের চোখ তুলে নেওয়ার ঘটনায় 11 পুলিশ সহ 13 জনের বিরুদ্ধে পরিবারের মামলা, শুনানি 17 সেপ্টেম্বর। এবং চট্টগ্রাম টেস্টে জয় তুলে নিয়ে মান বাঁচালো অস্ট্রেলিয়া। সিরিজ 1-1 সমতা, ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন মুশফিক। তীব্র খাবার সংকট ও বিশুদ্ধ পানির অভাবে মানবিক বিপর্যয়ে পড়েছেন কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া লক্ষাধিক রোহিঙ্গা। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়ছেন রোহিঙ্গারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে নাফ নদী থেকে আজ 4 শিশু সহ 13 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত 12 দিনে 85 রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলো। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কক্সবাজারের কুতুপালং ও বালুকালী শরণার্থী শিবিরের পাহাড়, টিলা ও বন জঙ্গলে খোলা আকাশের নিচে কিংবা পলিথিন দিয়ে মাথা গোজায় ঠাঁই করে নিয়েছেন রোহিঙ্গারা। নেই খাবার কিংবা সুপেয় পানি। খাদ্য সংকটে সবচেয়ে কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। কোনো খাবারের গাড়ি দেখলে তারা ছুটে যাচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ খাদ্য সরবরাহ করলেও চাহিদার তুলনাটা খুবই অপ্রতুল। কোনো ধরনের কিছু নাই, আর এবং কোনো ধরনের টলুন নাই, মানবিক ধরনের অন্য ধরনের নষ্ট হয়ে গেছে। ইউএনএইচসিআর এর চিকিৎসা সহকারী জানান, অনেক রোহিঙ্গা শিশু জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় অনেকে আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। সব রোগী হচ্ছে রোহিঙ্গা, ছোটদের মধ্যে বেশিরভাগ সর্দি, কাশি, জ্বর, তারপর আপনার নিউমোনিয়া রোগী বেশি, ডায়রিয়া রোগী বেশি, এই ধরনের রোগীর প্রবণতা বেশি পাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সরবরাহ সহ বসতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত আমরা শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করছি। আর শেল্টারের বিষয়ে একেবারে টেম্পোরারি শেল্টার, বাঁশের এবং পলিথিন দিয়ে যে বাড়ি তৈরি করা যায় সেই ধরনের বাড়ি তৈরি করার ব্যবস্থা করছি। গত 23 আগস্ট বাংলাদেশে অনুপ্রবেশকারী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার তম্বু, আমতল, ঘুমধুম, কক্সবাজার উখিয়ার পালংখালী, কুতুপালং, বালুখালী, থাইংখালী ও টেকনাফের নীলা ও মৌলভীবাজার এলাকায়। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। তুরস্ক সবসময়ই রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। আর মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও পাশের একটি অস্থায়ী আশ্রয় শিবির পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা জানান তারা। আশ্রয় কেন্দ্রে থাকা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন বন্ধে দেশটির উপর আন্তর্জাতিক চাপ দেওয়া হবে বলেও জানানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাদের সঙ্গে ছিলেন। As Turkey, we will continue supporting brotherly country Bangladesh. এই সমস্যার সমাধান আমরা খুঁজছি। আন্তর্জাতিক কমিউনিটি মিলে এই সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। And we have also Tika, Afad and রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। তুরস্ক সবসময় রোহিঙ্গাদের পাশে আছে। আমরা একসাথে বিষয়টি মোকাবেলা করব। রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সাহায্য দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই কথা জানান তিনি। সন্ধ্যা 7টায় গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু উপস্থিত ছিলেন। আধা ঘন্টার বেশি সময় ধরে চলা হাসিনা এমিন বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের এই ঘোর বিপদে বাংলাদেশ তাদের পাশে দাঁড়ানোই ধন্যবাদ জানান তুর্কি ফার্স্ট লেডি।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিপজ্জনক অ্যান্টি পার্সোনাল মাইন স্থাপন করছে। সীমান্তে গত দুদিনে মাইন বিস্ফোরণে আহত হয়ে টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এমন তথ্য দিয়েছেন। সাধারণ মানুষের ক্ষতি করতে সীমান্তে যেখানে সেখানে স্থলমাইন ব্যবহার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাইন বিস্ফোরণে আহতের সংখ্যা বাড়তে থাকায় রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। গত কয়েকদিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। সোমবার বালুখালী সীমান্তে এক মহিলা এবং পরদিন মঙ্গলবার 2 শিশু আহত হয়ে বাংলাদেশের 0 পয়েন্টে চলে আসে। এর মধ্যে মহিলাটির 2 পা উড়ে গেছে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা জানায়, পালিয়ে বাংলাদেশে আসার সময় পায়ের নিচে চাপা পড়া মাইনের বিস্ফোরণে তারা আহত হয়েছিল। বারমারে কোলে টিয়ারা দিয়ে তো এই টিয়ারার মধ্যে কিনে মাইন বই কিনে মগে একুলা পয়েন্ট তারপরে তার এখানে বাড়িঘরে কিনে গরু ছাগল অমুক সময় মোড়াবো ডান্ডি গেলে মাত্র ফুড়ি কিনে মধ্যে মাইন্ডটা আছে তারা ফুলের গুড়া মানে গাড়ি আর রাখে আর গাড়ির মুখতে দাঁড়িয়ে রেখে মাঝে তোমার যেটা দায়ের কিন্তু বাইন তারা ফুড়াই দিলে মানে তারা চলে যাবে। বিস্ফোরণে একদম আহত হয়ে একজন মহিলা আহত হয়ে শুনেছে এসেছে, সেটা মানে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর তথ্য মতে যুদ্ধ অবস্থা ছাড়া জেনেভা কনভেনশনের মাধ্যমে অ্যান্টি পার্সোনাল মাইন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অ্যান্টি পার্সোনাল মাইন নিষিদ্ধ, বাট এবার পাইন কিনা আমরা তো বলতে পারছি না। আমরা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি, সেটা আমরা বুঝতে পারছি কোনো ধরনের বিস্ফোরক সীমান্তের অপোজিটে মায়ানমার অভ্যন্তরে বিস্ফোরিত হয়েছে। সাধারণ মানুষের ক্ষতি করার জন্য সীমান্তের যত্রতত্র স্থলমাইন স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এই রোহিঙ্গা শরণার্থীরা ফেরত যাবে না যতক্ষণ না সেখানে একটি আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক কোন চুক্তি স্বাক্ষরিত হয়। যেহেতু বর্ডার বেল্টে যত্রতত্র শরণার্থীরা বাংলাদেশমুখী হয়েছে, তো এটাকে একটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা সৃষ্টি করার জন্য আমি বলবো এটি সম্ভবত এলোপাথারি মাইন। জটিল পরিবেশকে আরো জটিলতর করার জন্য এই ধরনের কিছু ভুল পদক্ষেপ মিয়ানমার সরকার আগেও দিয়েছে, এখনো দিচ্ছে। গত 23 আগস্ট মিয়ানমারে সংঘাত শুরু হলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে রোহিঙ্গারা বাংলাদেশমুখী হয়। প্রতিদিনই বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রোহিঙ্গাদের বসত বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি টহল দিচ্ছে মিয়ানমারের হেলিকপ্টার। বাংলাদেশে চলে আসা রোহিঙ্গারা যাতে আবার মিয়ানমারে ফিরতে না পারে সেজন্য নতুন এক কূটকৌশল নিয়েছে মিয়ানমার বাহিনী। এখন তারা সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পুঁতে রাখছে মাইন, আর এই মাইন বিস্ফোরণের ফলে আহত হচ্ছে রোহিঙ্গারা। এক্ষেত্রে রোহিঙ্গারা যেমন আতঙ্কের মধ্যে রয়েছে, আর চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে সীমান্তবর্তী বাংলাদেশিরাও। বাংলাদেশের গুমদুম সীমান্ত এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার তার সাধ্য অনুযায়ী শরণার্থীদের সহযোগিতা করছে বলেও জানান তিনি। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে। মিয়ানমার একটা ঘটনা ঘটে, সেখান থেকে লোক চলে আসে। সব থেকে মানবতার অবস্থাটা হচ্ছে যে শিশু নারীরা যেভাবে কষ্ট হচ্ছে, নৌকা ডুবিতে শিশুরা মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে, এইটা সত্যি খুব কষ্ট হয়, এগুলো সহ্য করা যায় না। মানুষ আজকে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় আসছে। আমরা আমাদের সাধারণত চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করতে, কিন্তু আমরা সেই সাথে সাথে মিয়ানমার সরকারের উপরে চাপ দিচ্ছি যে তারা তাদের দেশের মানুষ যারা আমাদের দেশে আছে তাদেরকে যেন তারা ফিরিয়ে নিয়ে যায়, সেটাই আমরা চাই। কোন দেশের মানুষ যদি আরেক দেশে রিফিউজি হয়ে থাকে তো সেই দেশের জন্য এটা সম্মানজনক না, এটা মিয়ানমারকে উপলব্ধি করতে হবে। যথাসময়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অবশ্যই দেশে হবে এবং সেটা আমরা ইনশিওর করবো ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। এটা নিয়ে ওই অহেতুক পানি ঘোলার চেষ্টা করা আর ওই সংবিধান লঙ্ঘন করে কোনো অন্য কিছু চিন্তা ভাবনা করা, এই চিন্তা বাংলাদেশে এখন করা আর সময় নেই, সুযোগ নেই। মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে। সকালে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কারিগরি এবং অর্থনৈতিক সহযোগিতামূলক আঞ্চলিক জোট বিমস্টেকের বিদায়ী মহাসচিব সুমিত নাকান্ডালা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে একথা বলেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আঞ্চলিক জোট বিমস্টেকের বিদায়ী মহাসচিব। এ সময় মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী সন্ত্রাস মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস সচিব সাংবাদিকদের বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনিডোর মহাসচিব লি ইয়ং। সরকার বাংলাদেশে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের দ্রুত শিল্পায়নের উপর গুরুত্ব দিচ্ছে বলে তাকে জানান প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের সমন্বিত ও টেকসই শিল্পায়নে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন ইউনিডো মহাসচিব লি ইয়াং। রাতের সময় আরো থাকছে। মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা থেকে 33টি বোমা ও 50টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। চতুর্থ দিনের মতো এই তল্লাশি অভিযানে অংশ নেয় র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। পাশাপাশি র্যাবের ফরেনসিক বিভাগের সদস্যরাও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সন্ধ্যায় র্যাব জানায় ভবনটিতে তল্লাশি কার্যক্রম এখনো শেষ হয়নি। কাল সকাল থেকে আবারও সেখানে বোমা ও অস্ত্র উদ্ধারে তল্লাশি শুরু হবে। এর আগে সোমবার টাঙ্গাইলের এলেঙ্গায় র্যাবের এক অভিযানে আটক জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা খুঁজে পায় র্যাব। ওই দিন রাতেই ভবনটি ঘিরে শুরু হয় অভিযান। পরে 6 তলা ভবনের 5ম তলা থেকে জঙ্গি আব্দুল্লাহ সহ 7 জনের লাশ উদ্ধার করে র্যাব। এ পর্যন্ত সর্বমোট 10টি বড় আকারের বোমা এখানে থেকে উদ্ধার করা হয়েছে। আরো একটি নতুন রকমের আমরা বোমার এখানে সন্ধান পেয়েছি, যেগুলো বিভিন্ন কেমিক্যাল দিয়ে মিশ্রিত অবস্থায় আছে। বিভিন্ন রকম বোতল, বিভিন্ন সাইজের, প্রায় 50টির মতন বিভিন্ন আকৃতির দেশীয় ধারালো অস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে। বহুতল বিশিষ্ট ভবনের একটি মডেল উদ্ধার করা হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের মার্কিং দেওয়া আছে। ধারণা করা হচ্ছে সে হয়তো কোনো বহুতল বিশিষ্ট ভবনে কোনো নাশকতার পরিকল্পনা করছিল। বোমা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত আর আগুনে পুড়েই মিরপুর জঙ্গি আস্তানায় 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার সোহেল মাহমুদ। দুপুরে ময়নাতদন্ত শেষে তিনি জানান, লাশের বেশিরভাগই পুড়ে যাওয়ায় কোনো আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রত্যেকটা বডি ছিল আগুনে পোড়া এবং এমনভাবে পড়ছে সেটাতে কোনো বডির কোনো অংশই বাদ নাই। প্রত্যেকটা অংশ পুড়ে এবং যেটাকে বলে কলা হয়ে গেছে। এবং দেহাবশের সাথে আমরা কিছু জিনিসপত্র পেয়েছি আলামত হিসাবে, যেগুলো যেখানে কিছু স্প্লিন্টার ছিল, পাশাপাশি কিছু লোহার টুকরা ছিল। সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটা কিছু বুম ব্লাস্টের আলামত পাওয়া গেছে। আমাদের কাছে মনে হচ্ছে একটা বুম ব্লাস্ট হয়েছিল। ওই বুম ব্লাস্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং ওই আগুন থেকে তারা পুড়ে মারা গেছে। দেখছেন রাতের সময়। সরকার সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোহিঙ্গা জনস্রোতের সঙ্গে দেশে মাদক ও অস্ত্র প্রবেশ করছে কিনা সে বিষয়ে উদ্বেগ জানান তিনি। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আমরা খুব সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করছি। রোহিঙ্গাদের স্রোত এটা অত্যন্ত উদ্বেগজনক। 1,50,000 চলে এসেছে। নির্যাতিত মানুষের সঙ্গে মাদকের স্রোত আসছে কিনা এবং অস্ত্রের কোনো বিষয় যুক্ত হচ্ছে কিনা, এটা তো আমাদের জন্য আরো বেশি উদ্বেগের। অনতিবিলম্বে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে, সে ব্যাপারে আমাদের দাবি অত্যন্ত জোরালো। একদিকে পুশিনের আমরা প্রতিবাদ করছি, আরেকদিকে মানবিক আচরণ দেখাতে আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। রোহিঙ্গাদের সহযোগিতা না করে বরং এই ইস্যুতে বর্তমান সরকার সুবিধাবাদী অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের উচিত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের উপর নৃশংস অত্যাচার বন্ধ করতে মিয়ানমার সরকারকে বাধ্য করা। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় কথা বলেন মির্জা ফখরুল। আজকে সমগ্র বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে যে মানবতার প্রশ্নে সকল বিশ্বের এক হওয়া উচিত, মিয়ানমারকে বাধ্য করা উচিত তাদের হত্যাযজ্ঞ বন্ধ করা এবং এই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেইখানে আমাদের সরকার খুব সুবিধাজনক ভূমিকা পালন করেছে।
মানুষগুলোকে তার ঠিকমতো অস্ত্র দিচ্ছেনই না, সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন। মিয়ানমার সরকারকে আন্তর্জাতিক কূটনীতির মধ্য দিয়ে তাদেরকে বাধ্য করুন যেন তারা এই রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক মহলের নিন্দার জেরে জাতিসংঘের অবরোধের আশঙ্কায় এবার চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সাহায্যের আহ্বান জানিয়েছে মিয়ানমার সরকার। নাগরিকত্বের বৈধ কাগজপত্র ছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সু চি রাখাইন পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে রোহিঙ্গাদের এ ঢল এখন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সহিংস দমনপীড়নের জেরে প্রতিদিন এভাবেই দলে দলে ঢুকছে হাজারো রোহিঙ্গা। জাতিসংঘের হিসেব মতে গত 25শে আগস্ট রাখাইনে নতুন করে রোহিঙ্গা নির্মূলের অভিযানের শুরুর পর থেকে এ পর্যন্ত 1,46,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ সংখ্যা 3 লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। পায়ে হেঁটে নদী ও সাগর পথে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে। তাদের খাদ্য ও অন্যান্য সহায়তা দিতে হিমশিম খাচ্ছে সাহায্য দিতে যাওয়া সংস্থাগুলো। আমাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে মিয়ানমারের পুলিশ আর বৌদ্ধরা। আমাদের লোকজনকে মেরে ফেলছে তারা। আমরা বাধ্য হয়ে সীমান্ত পার হচ্ছি। রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ বা ত্রাণ সরবরাহের অনুমতি দিচ্ছে না মিয়ানমার সরকার। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন তার আহ্বানে সাড়া দিয়ে মিয়ানমার সরকার দেশটির রাখাইন রাজ্যে ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে। আমি মিয়ানমারের স্টেট কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। আমাদের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দিচ্ছেন তিনি। আমরা 10,000 টন ত্রাণ সহায়তা পাঠাচ্ছি দেশটির রাখাইন রাজ্যে। এর মধ্যে খাবার, ঔষধ ও কাপড় রয়েছে। আগামী 17 সেপ্টেম্বর আমরা ত্রাণ সরবরাহ শুরু করব। রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমনপীড়নের নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়ে যাচ্ছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের অবরোধের আশঙ্কা করছে দেশটি। আর সেই আশঙ্কা থেকেই যেকোনো অবরোধ ঠেকাতে এবার চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেনদরবার শুরু করেছে দেশটির সরকার। তবে আন্তর্জাতিক মহলের চাপের পরও পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের নাগরিকত্বের কাগজপত্র ছাড়া মিয়ানমারে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন রাখাইন পরিস্থিতি দ্রুত মোকাবিলার চেষ্টা করছে সরকার। বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে তা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কয়েক দশক ধরেই রাখাইন পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তবে আমরা মাত্র 1.5 বছর ধরে ক্ষমতায় এসেছি। তাই এত অল্প সময়ে এই সংকট নিরসন করে ফেলা যাবে তা আশা করা ভুল। তারপরও আমরা সংকট দ্রুত নিরসনের চেষ্টা করে যাচ্ছি। এদিকে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম দমনপীড়ন বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আফসাতুন্নেসা, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে। ঈদের ছুটি কাটাতে প্রিয়জনের সাথে বাড়ি গিয়ে আর ফেরা হলো না কর্মস্থল ঢাকায়। টাঙ্গাইল থেকে রাজধানীতে ফেরার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলে সহ 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত 6 জন। বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা হয়। এছাড়া সকালে মধুপুর উপজেলার অরণখোলা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছিলেন মনিরুজ্জামান ও তার পুরো পরিবার। মা, ভাই আর আত্মীয় স্বজন নিয়ে দুপুরের দিকে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। টাঙ্গাইলের বাসাইল লিংক রোডে মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 শিশু সহ 4 জন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এটা আমরা পার করে আসলো বাইকটা আইসে ওভারটেক করে নিল, এটা মেরে দিল, এটা ঢাকা থেকে আসতেছে আর এটা যেতেছে। হঠাৎ করে একটা শব্দ হলো, এই যে 2টা গাড়ি মুখোমুখি। এর মধ্যে আমরা দৌড় দিয়ে আসিয়ে 2টা বাচ্চা মৃত উদ্ধার করছি আর গুরুতর অসুস্থ মেডিকেলের সিএনজিতে পাঠানো হয়েছে। 3 জন আমরা নিজে পাঠিয়ে দিচ্ছি, আমি নিজে বের করে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে বর্তমানে 3 জন বের করে হয়েছে। মাইক্রোর মধ্যে খুব সম্ভবত 12-14 জনের মতো ছিল। ঘটনাস্থলে 4-5 জন মারা গেছে আর হাসপাতালে নেওয়ার পথে হয়তো ওখানে যাচ্ছে। এদিকে জেলার মধুপুরের অরণখোলা এলাকায় মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল 2 শিক্ষার্থীর প্রাণ। ঈদের ছুটিতে নেত্রকোনা থেকে ফেরার পথে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় 2 বন্ধু। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র সোহাগ নিহত হয়। পরে গুরুতর অবস্থায় অপর আরোহী হিমেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। তাদের মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবারে। আমরা আসছিলাম ফার্স্টে, আর আমার যে মারা
গেছে, উনি হচ্ছে লাস্টে মাঝখানে ছিল, তারপরে হচ্ছে 3টা বাইক ছিল। আমার রোনাই নাই রে ও বাবা রে ও বাবা। সকালে মেয়ে ফোন দিল যে বাবা তোমার কাছে কেউ থাকলে তারে ফোনটা দাও তুমি। পাশে ছিল, আমার ফোন দিছি, মেয়েরা আমার মেয়ের ওর কাছে বলছে আব্বুরে বলে আমার দাদা হসপিটাল আনতেছে। নিহত সোহাগ ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং হিমেল টাঙ্গাইল হাজী আবুল হোসেন ইনস্টিটিউটে পড়াশোনা করতেন। সময় সংবাদ, টাঙ্গাইল।